একটু দেখি পরিসংখ্যানের একেবারে সহজ অঙ্ক হচ্ছে আমাদের গণিতের সবচেয়ে সহজ অঙ্ক হচ্ছে পরিসংখ্যান অধ্যায়ের। কেন এই অধ্যায়ে কোনোভাবে কোনো রকমের অঙ্ক ঘুরাবে না, যেভাবে আমরা করব ওই নিয়মেরই অঙ্ক থাকবে, ওই সংখ্যাগুলো পরিবর্তন হবে। কিন্তু অন্যান্য অধ্যায়ে অঙ্ক ঘুরে দেয়, সংখ্যাও ঘুরে দেয়, কিন্তু এই অধ্যায় একটা যেখানে কোনো কিছু ঘুরাবে না। এজন্য যারা দুর্বল আছেন তাদের জন্য এই অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ, মনোযোগ দিয়ে করবেন। তাহলে দেখেন প্রথমে আমাদেরকে বলা হচ্ছে মধ্যক শ্রেণীর নিম্ন সীমা নির্ণয় করো। মধ্যক শ্রেণীর নিম্ন সীমা, এখন বলছে আমাদেরকে কি মধ্যক শ্রেণীর নিম্ন সীমা। আবার বলতে পারি মধ্যক শ্রেণীর মধ্যমান নির্ণয় করো। একটু মনোযোগ দিয়ে খেয়াল করবেন কি কি বলতেছি ক নাম্বারের জন্য। বলতে পারে কি মধ্যক শ্রেণীর নিম্ন সীমা, বলতে পারে মধ্যক শ্রেণীর উচ্চ সীমা, বলতে পারে মধ্যক শ্রেণীর মধ্যমান নির্ণয় করো, বলতে পারে ফসুরক শ্রেণীর মধ্যমান নির্ণয় করো, বলতে পারে ফসুরক শ্রেণীর উচ্চ সীমা, ফসুরক শ্রেণীর নিম্ন সীমা। একই কথাকে অনেক ভাবে ঘুরাইয়ে আমাদেরকে পরীক্ষার প্রশ্নে বলতে পারে। যেভাবে আসুক না কেন কথা একই কিন্তু। তাহলে আমাদেরকে এখন বলছে মধ্যক শ্রেণীর নিম্ন সীমা নির্ণয় করো। তো মধ্যক শ্রেণীর নিম্ন সীমা বের করতে হলে যে নিয়মে বের করব, মধ্যক শ্রেণীর মধ্যমানটাও অনেকটা একই নিয়মে বের করব। তাহলে মধ্যক শ্রেণীর নিম্ন সীমা, এই মধ্যক শ্রেণীর নিম্ন সীমা বলুক আর উচ্চ সীমা বলুক, প্রথম কাজ হবে মধ্যক শ্রেণীটা কোনটা আমরা সেটা বের করতে হবে। কি বের করতে হবে? মধ্যক শ্রেণী কোনটা। মধ্যক শ্রেণী আমরা কোথায় পাবো? মধ্যক শ্রেণী আমরা পাবো যে গড়ে গণসংখ্যা সবচাইতে বেশি, যে গড়ে গণসংখ্যা সবচাইতে বেশি সেখানে মধ্যক শ্রেণী বলুক অথবা প্রচুরক শ্রেণী বলুক সেইটা অবস্থিত। তাহলে আমাদেরকে দেখতে হবে কি গণসংখ্যা কোথায় বেশি। দেখেন তো গণসংখ্যা কোথায় বেশি আছে, সবচাইতে বেশি 17। এই 17, তাহলে লিখেন এখানে গণসংখ্যা সর্বোচ্চ মান 17, যার মধ্যে মধ্যক শ্রেণীর নিম্নসীমা অবস্থিত। নিম্নসীমা অবস্থিত। তো প্রশ্ন যদি বলে প্রচুরক শ্রেণী, তাহলে আমরা বলবো এখানে কি প্রচুরক শ্রেণী। বুঝতে পারছি? প্রশ্ন বলবো প্রচুরক শ্রেণীর মধ্যমান, তখন লিখবো প্রচুরক শ্রেণীর মধ্যমান অবস্থিত। প্রশ্নের মধ্যে যদি বলে মধ্যক শ্রেণীর মধ্যমান, তখন লিখবো মধ্যক শ্রেণীর মধ্যমান অবস্থিত। তাহলে 17, এই 17 ঘরের শ্রেণী ব্যাপ্তিটা আমরা দেখব। 17 এর ঘরের শ্রেণী ব্যাপ্তি, 17 ঘরের শ্রেণী ব্যাপ্তি কত থেকে কত? 55 থেকে 59। 55 থেকে কত? 59। এই 55টা কি বলছিলাম গত ক্লাসে দেখাইছিলাম, 55 হচ্ছে নিম্ন সীমা, ছোটটা হচ্ছে কি নিম্ন সীমা আর বড়টা হচ্ছে উচ্চ সীমা। এখন আমাদের প্রশ্নে কি বের করতে বলছে? তাহলে কোনটা হবে নিম্ন সীমা? 55। নিম্ন সীমা অবস্থিত, সুতরাং নিম্ন সীমা কত হবে? 55। নিম্ন সীমা কত হবে? যদি বলতো উচ্চ সীমা তাহলে ধরতাম কত? 59। যদি বলতো উচ্চ সীমা তখন ধরতাম কত? 59। এছাড়াও যদি বলতো মধ্যক শ্রেণীর মধ্যমান নির্ণয় করো, মধ্যক শ্রেণীর মধ্যমান নির্ণয় করো, তখন আমরা কিভাবে করতাম? মধ্যক শ্রেণীর মধ্যমান বললে তাও এই লেখাটাই আমরা লিখতাম যে এখানে গণসংখ্যার সর্বোচ্চ মান এত, তার মধ্যে মধ্যক শ্রেণীর মধ্যমান অবস্থিত। তখন আমরা মধ্যক কিভাবে লিখতাম? এই দোনোটা যোগ করে 2 দ্বারা ভাগ করতাম। এই দোনোটা যোগ করে 2 দ্বারা ভাগ করলে যা পাওয়া যায় সেটাই হচ্ছে মধ্যমান। এই দুইটাকে যোগ করে 2 দ্বারা ভাগ করলে যা পাবো সেটা হবে কি মধ্যমান। বুঝতে পারছি? আবার প্রচুরক শ্রেণী বললেও আমরা একইভাবে কাজ করবো, দুটোটাকে যোগ করে 2 দ্বারা ভাগ করব। বুঝে গেছে কিনা বলেন? খ নাম্বারে দেখেন, খ নাম্বার প্রশ্ন আমাদেরকে বলা হয়েছে সংক্ষিপ্ত গড় নির্ণয় করো। এটা পরীক্ষায় আসবে 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 আসবে, অর্থাৎ 100% যে সংক্ষিপ্ত গড় পরীক্ষায় আসবে। একেবারে 100% শিওর ধরে রাখেন যে সংক্ষিপ্ত গড় আসবে। এজন্য মনোযোগ দিয়ে সংক্ষিপ্ত গড় কিভাবে নির্ণয় করা হয় সেটা দেখেন। তো সংক্ষিপ্ত গড় নির্ণয় করতে হলে একটা কি তৈরি করতে হবে বলছিলাম? সারণী তৈরি করতে হবে। সংক্ষিপ্ত গড়ের জন্য আমরা আগে একটা কি তৈরি করব? সারণী তৈরি করব। লিখবো সংক্ষিপ্ত গড় নির্ণয়ের সারণী। সংক্ষিপ্ত গড় নির্ণয়ের সারণী। কি কি গড় ছিল সেখানে? শ্রেণীব্যাপ্তি, কি কি গড় ছিল? আর পাশাপাশি এই উপরে নিচে গড়গুলো লিখবেন 1 2 3 4 5 6, 6টি আছে 8টা আঁকবেন।
1 2 3 4 5 6 7 8 8টা ঘর রাখবো, যতগুলো ঘর থাকবে তার থেকে 2টা ঘর বেশি। শ্রেণীব্যাপ্তি মধ্যমান, শ্রেণীব্যাপ্তি মধ্যমান ট্যালি ছিল, শ্রেণীব্যাপ্তি মধ্যমান ট্যালি। এখন আমরা ট্যালির ঘর আঁকবো কিনা বলেন তো? ট্যালির ঘর আমরা কি এখন আঁকবো? ট্যালির ঘর আঁকা লাগবে? কখন ট্যালির ঘর আঁকবো? যখন উপত্য থেকে গড় নির্ণয় করতে বলবো তখনই আমরা মধ্য ইয়ের ঘরটা আঁকবো, ট্যালির ঘরটা আঁকবো। কিন্তু যদি সারণী থেকে বলে, কি থেকে বলে? সারণী থেকে বলে, তাহলে ট্যালির ঘর আঁকার দরকার নাই। শ্রেণীব্যাপ্তি মধ্যমান গণসংখ্যা, গণসংখ্যাকে এফআই দ্বারা প্রকাশ করা হয়। গণসংখ্যা দাব বিচ্যুতি ইউআই দ্বারা প্রকাশ করা হয়। এটা হচ্ছে এফআই ইউআই, এটা হচ্ছে আমাদের ঘর। এবার এখানে আমাদের কাজ হবে, প্রথম আমরা শ্রেণীব্যাপ্তিগুলো দেখে দেখে বসাই ফেলবো শ্রেণীব্যাপ্তির ঘরে। শ্রেণীব্যাপ্তিগুলো আমরা দেখে দেখে শ্রেণীব্যাপ্তির ঘরে বসাই ফেলবো। যেভাবে আছে কোনো প্রকারের পরিবর্তন করা যাবে না, যেভাবে আছে আমরা সেভাবে লিখে ফেলবো। গণসংখ্যাগুলো আমরা গণসংখ্যার ঘরে লিখে ফেলবো। গণসংখ্যাগুলো গণসংখ্যার ঘরে, শ্রেণীব্যাপ্তিগুলো শ্রেণীব্যাপ্তির ঘরে বসাও। এবারে গণসংখ্যা যেগুলো আছে সেগুলো গণসংখ্যার ঘরে বসাই দিই আমরা। এই আমরা গণসংখ্যাগুলো গণসংখ্যার ঘরে বসাই ফেলছি, প্রশ্ন থেকে দেখে দেখে শ্রেণীব্যাপ্তিগুলো শ্রেণীব্যাপ্তির ঘরে দেখে দেখে বসাই ফেলছি। বাকি 3টা ঘর আমরা বের করতে হবে। তার মধ্যে প্রথম হচ্ছে মধ্যমানের ঘর। মধ্যমান কিছুক্ষণ আগে আমি ক নাম্বার অঙ্কের মধ্যে বলছিলাম, মধ্যমানের সূত্র হচ্ছে দোনোটাকে যোগ করে 2 দ্বারা ভাগ। শ্রেণীব্যাপ্তি দোনোটাকে যোগ করে 2 দ্বারা ভাগ করতে হয়। তাহলে এই দোনোটাকে যোগ করলে কত হয় সেটা আমরা দেখব। যোগ করে 2 দ্বারা ভাগ করে দেব। এই দোনোটাকে যোগ করেন দেখি, যোগ করে 2 দ্বারা ভাগ করেন। কত কত যোগ করব? 45 আর 49 যোগ করব। 45 আর 49 কি করব? যোগ করব। যোগ করে 2 দ্বারা ভাগ করব। 45, তাহলে আমরা যদি এই দোনোটাকে যোগ করে 2 দ্বারা ভাগ করি কত আসে আমাদের? 47। সবগুলো আমরা এইভাবে বের করব, কিন্তু পরীক্ষার মধ্যে আমাদের হাতে এত সময় নেই যে আমরা সবগুলো যোগ করে 2 দ্বারা ভাগ করে বের করার। এজন্য আমাদের কৌশলী হতে হবে। সেই কৌশলটা কি? ব্যবধান কত সেটা আমরা দেখব। প্রথমটা বের করব, যোগ করে 2 দ্বারা ভাগ করে প্রথমটা অবশ্যই বের করব। দোনোটাকে যোগ করে 2 দ্বারা ভাগ করে প্রথম ঘরের মানটা কি করতে হবে? অবশ্যই বের করতে হবে। বাকি ঘরগুলো আমরা কিভাবে বের করব? সহজে। এই 45 থেকে 49 ব্যবধান কত? অর্থাৎ শ্রেণীব্যাপ্তি কত? 5 না? 45 থেকে 49, 45 46 47 48 49, তাহলে ব্যবধান কত হলো? 5। এই 47 এর সাথে 5 যোগ করে তার পরবর্তী করে বসাবো আমরা। এই 47 এর সাথে 5 যোগ করলে কত হবে? 52। তার সাথে 5 যোগ করেন, তার সাথে 5 যোগ করেন। এভাবে প্রত্যেকবার আমরা 5 যোগ করে করে মধ্যমানটা বের করব। কত যোগ করে? 5। এখন 5 কি সবসময় যোগ করব? এই অঙ্কের ব্যবধান 5 বিদায় আমরা 5 যোগ করে পরবর্তীগুলো বের করছি। কিন্তু আরেকটা অঙ্ক যদি 10 আসে তখন কি আমরা 5 বসাবো? না, তখন 10 যোগ করে বের করব। বুঝে গেছে কিনা? অর্থাৎ ব্যবধান যা থাকবে তা যোগ করে দেব। ব্যবধান যা থাকবে তা কি করব? যোগ করলে আমাদের মধ্যমান হয়ে যাবে। এরপর আমাদের দাব বিচ্যুতিটা আমরা কিভাবে বের করব? দাব বিচ্যুতি কিভাবে বের করবেন? দাব বিচ্যুতি বের করার জন্য আমরা আগে এখানে দেখেন 1 2 3 4 5 6 কয়টা ঘর আছে? 6টা ঘর আছে। কয়টা ঘর? 6টা ঘর। 6টা ঘর যখন থাকবে, অর্থাৎ দাব বিচ্যুতির আমাদের প্রথম কাজই হচ্ছে জিরো বের করা। দাব বিচ্যুতির মধ্যমান কি বের করা? জিরো বের করা। এই জিরোটা আমরা কোথায় ধরবো? এই জিরোটা ধরার জন্য আমরা দেখবো এখানে গড়ের সংখ্যা কয়টি আছে। গড়ের সংখ্যা কয়টি আছে? যেমন এখানে কয়টা ঘর? 6টা ঘর। তাহলে 6টা কি জোড় সংখ্যা না বিজোড় সংখ্যা? জোড় সংখ্যা। যখন জোড় সংখ্যক গড় হবে তখন উপরে নিচে গড়ের সংখ্যা সমান হবে না। অর্থাৎ জিরোটা এমন গড়ে ধরতে হয় যে গড়ে জিরো ধরলে উপরের দিকে এবং নিচের দিকে গড়ের সংখ্যা সমান থাকে। জিরোটা এমন গড়ে ধরতে হয় যে গড়ে জিরো ধরার কারণে উপরের দিকে এবং নিচের দিকে গড়ের সংখ্যা কি হবে? সমান হবে। সেটা যদি বিজোড়ের হয়, যদি এখানে 7টা ঘর হতো তাহলে উপরের দিকে 3টা, নিচের দিকে 3টা, মাঝখানের ঘরে আমরা কি বসাইতাম? জিরো বসাইতাম। তখন উপরের দিকে এবং নিচের দিকে ঘরের সঙ্গে কি হইতো? সমান হইতো। কিন্তু জোড় সংখ্যক যখন গড় হবে তখন উপরের দিকে নিচের দিকে গড়ের সংখ্যা সমান
থাকবে না, তবে সমান কাছাকাছি সমান রাখতে হবে। অর্থাৎ আমরা এমন গড়ে জিরো বসাবো যে গড়ে জিরো বসাইলে উপরের দিয়ে নিচে দিয়ে গড়ের সংখ্যা কাছাকাছি পার্থক্য থাকবে, একটা বা দুইটা গড় পার্থক্য থাকবে। কয়টা? একটা বা দুইটা। তাহলে ছয়টা যেহেতু, আমরা যদি এখানে জিরো বসাই, সাপোজ আমি এখানে জিরো বসালাম, তাহলে উপর দিয়ে গড় কয়টা আছে? তিনটা। নিচে দিয়ে গড় কয়টা? দুইটা। নিচে দিয়ে গড় কয়টা? বলবেন যে এটা তো আছে না, এটা আমাদের শ্রেণীব্যাপ্তি নাই, এজন্য এটা আমরা হিসাব করব না। আমরা শুধুমাত্র শ্রেণীব্যাপ্তি এলাকা গড়গুলো হিসাব করব। আর আমি যদি এখানে জিরো বসাই, উপরের দিকে থাকে কয়টা গড়, নিচের দিকে কয়টা ঘর, তাহলে পার্থক্য কয়টা আছে? একটা। তাহলে কাছাকাছি আছে। আবার যদি আমি জিরোটা এখানে বসাই, তাহলে উপরের দিকে কয়টা? দুইটা। নিচের দিকে কয়টা? তিনটা। তাও কয়টা পার্থক্য? একটা পার্থক্য। তাহলে পার্থক্য থাকতে হবে একটা বা দুইটা, এর বেশি পার্থক্য রাখা যাবে না। কিন্তু আমি যদি জিরো মনে করি, আমি যদি জিরো এখানে বসাতে পারি, তাহলে উপরের দিকে কয়টা? নিচের দিকে কয়টা? তাহলে অনেকগুলো পার্থক্য এরকম বাইর করা বা বসানো যাবে না। তাহলে আমরা জিরোটা কোন ঘরে বসাইতে পারি? হয় এই ঘরে বসাইতে পারি, নয়তো বা এই ঘরে বসাইতে পারি, যে কোনো একটা ঘরে বসাবো। এখানে আমরা জিরোটা বসাইলাম। জিরো বসানোর পরে কাজ কি? জিরো বসানোর কাজ হচ্ছে জিরো থেকে উপরের দিকে মাইনাস সংখ্যা, জিরো থেকে নিচের দিকে প্লাস সংখ্যা বসাইতে হবে। জিরো থেকে উপরের দিকে যাবে -1 -2, আর নিচের দিকে আসবে 1 2 3। এভাবে যত ঘর যায় নিচের দিকে তত ঘর বসাবেন, উপরের দিকে যত ঘর যায় তত ঘর উপরের দিকে যাবেন। -1 -2 -3 -4 এভাবে যেতে থাকবেন যদি যাওয়ার প্রয়োজন হয়। এবারে এটা এটা গুণ করব। 6 2 গুণে 12, 6 2 গুণে কত? 12। এই মাইনাস আছে, মাইনাসটা বসাই দেব। 9 একে মাইনাস আছে, মাইনাসটা বসাই দেন। জিরোর সাথে যাকে গুণ করেন ফলাফলটা জিরোই আসবে। 12 এর সাথে 1 গুণ করেন, 12 হচ্ছে। 10 এর সাথে 2 গুণ করেন, 6 এর সাথে 3 গুণ করেন, 318। 300 কত? 18। তাহলে এখানে একটু খেয়াল করেন, এখানে আমাদের কাজ হবে কি? আমরা এই যে এখানে -12 -9 0 12 20 18 এগুলো আমাদেরকে সামেশন বের করতে হবে। অর্থাৎ আমরা বের করব এখন সামেশন FIUI। সামেশন FIUI টা আমরা বের করব। কিভাবে বের করব? এটা আমরা ক্যালকুলেটরে একেবারে সহজে বের করতে পারবো। ক্যালকুলেটরে আপনি লিখবেন -12 -9, সরাসরি লিখে ফেলবেন ক্যালকুলেটরের মধ্যে। -12 -9 +12 +20 +18, এটা দিয়ে ইকুয়াল চিহ্ন দিবেন। রেজাল্ট যেটা সেটা এখানে বসাই দিবেন। তারপরে n, গণসংখ্যাগুলো যোগ করেন। এই সবগুলো যোগ করলে কত হয় সেটা আমরা এখানে বসাবো। n সবগুলো যোগ করলে কত হয় সেটা আমরা বসাবো। যোগ করেন দেখি আপনারা। এবার আমরা সূত্র লিখব, আপনারা নিচে দিয়ে লেখেন। সংক্ষিপ্ত আমরা জানি সংক্ষিপ্ত গড় সমান, গড়ের সূত্র হচ্ছে a প্লাস সামেশন FIUI বাই n ইনটু h। এটা হচ্ছে আমাদের সংক্ষিপ্ত গড়ের সূত্র। এটা হচ্ছে আমাদের সংক্ষিপ্ত গড় নির্ণয়ের সূত্র। তাহলে n সবগুলা, এই গণসংখ্যা সবগুলো যোগ করলে আমরা পাবো n এর মান। আর এই গণসংখ্যা সবগুলো যোগ করলে হচ্ছে কত? 56। এরপরে আমরা এখানে মানটা বসাই দিব শুধু। এর মান, এর মান আমরা কোথায় পাবো? এ মান হচ্ছে আনুমানিক শ্রেণীর মধ্যমান। এ মানে হচ্ছে কি? আনুমানিক শ্রেণীর মধ্যমান, অর্থাৎ অনুমান করে মধ্যমান। আমরা এখানে একটা সংখ্যা অনুমান করে ধরছিলাম, আন্দাজ করে ধরছিলাম। কোন সংখ্যা ধরছিলাম? সারণীর মধ্যে জিরো। কোন সংখ্যা আমরা অনুমান করে ধরছিলাম? জিরো। এই জিরো বরাবর মধ্যমানের ঘরে আসেন। জিরো বরাবর মধ্যমানের ঘরে কত আছে? 57। এর মান হবে 57। মানে এর মান হচ্ছে জিরো বরাবর মধ্যমান। এর মান হচ্ছে কি? জিরো বরাবর মধ্যমান। এবার FIUI, FIUI কত আছে? এই যে 29। n এর মান হচ্ছে 56 ইনটু h, h মান হচ্ছে ব্যবধান, শ্রেণী ব্যবধান। কিন্তু এখানে ব্যবধান কত বলছিলাম আমরা? 5। মানগুলো বসাই সবাই। তাহলে একটু খেয়াল করেন, n এর মান হচ্ছে কত? 60। এখানে 60 বসান n এর মান। আমাদের কাজ হবে কি? এইটাকে এটা দ্বারা ভাগ করব, ভাগ করে এটা দ্বারা গুণ করব। গুণ করলে যা পাবো তার সাথে এটা যোগ। এটাকে এটা দ্বারা ভাগ, ভাগ করলে যা পাবো তার সাথে এটা গুণ, গুণ করে যা পাবো তার সাথে এটা যোগ। তার সাথে এটা কি হবে? যোগ করতে হবে। বুঝতে পারছি? যোগ করলে যা পাবো সেটা হচ্ছে আমাদের এই অঙ্কটার জন্য সংক্ষিপ্ত গড়। 59 দশমিক সামথিং আসবে। এটা হচ্ছে আমাদের এই অঙ্কের গড়। ঘ নাম্বার প্রশ্নটা দেখেন। ঘ নাম্বার প্রশ্নে কি বের করতে বলছে? মধ্যক ও প্রচুরক। কিন্তু পরীক্ষার মধ্যে ঘ নাম্বারে মধ্যক ও প্রচুরক না,
গ নাম্বারে আসবে আয়তলেখ, অজীব রেখা, বহুভুজ। গ নাম্বারে ওগুলো আসবে। এটা যেহেতু আপনারা আজকে আনেন না, এই জন্য আমি দিছি আর কি। ঘ নাম্বারে আসবে কি আয়তলেখ, অজীব রেখা এবং বহুভুজ। তো ঘ নাম্বারে এখন আমরা করতেছি মধ্যক। মধ্যক বললে আমরা আগে অতিরিক্ত একটা সারণী তৈরি করতে হবে বলছিলাম। কিসের সারণী? ক্রমযোজিত গণসংখ্যার সারণী। তাহলে এখন ক্রমযোজিত গণসংখ্যার সারণী, ক্রমযোজিত গণসংখ্যার সারণী। আমরা আগের মতো আবার গ রাখবো। এখানে হবে শ্রেণীব্যাপ্তি, গণসংখ্যা, ক্রমযোজিত গণসংখ্যা। শ্রেণীব্যাপ্তি, গণসংখ্যা, ক্রমযোজিত গণসংখ্যা। আগের মতো শ্রেণীব্যাপ্তিগুলো শ্রেণীব্যাপ্তি করে বসাবো, গণসংখ্যাগুলো গণসংখ্যার ঘরে বসাবো। পঞ্চান্ন থেকে 59, 60 থেকে 67, 65 থেকে 69, 70 থেকে 74। গণসংখ্যাগুলো গণসংখ্যা করে দেখে দেখে বসাও। আমরা বসাই ফেললাম দেখে দেখে। এগুলো আমি প্রশ্ন থেকে দেখে দেখে বসাইছি। কিন্তু এই অংশ হচ্ছে আমাদের বের করার কাজ। গণসংখ্যাটা আমরা কিভাবে বের করবো দেখেন। প্রথম ঘরে যা আছে তা বসাই দেন, প্রথম ঘরে যা আছে তা বসাই দিতে হবে। এবারে এগর আর এগর যোগ, এগর আর এগর কি করতে হবে? যোগ করতে হবে। 9 আর 6 যোগ করবেন। 9 আর 6 যোগ করলে কত হবে? 15। 9 আর 6 কত? 15। এই 17 আর 15 যোগ করবেন, কত হবে? 17 আর 15 যোগ 32, তার সাথে 12 যোগ, তার সাথে কত? 12 যোগ, তাহলে কত হবে? 44, তার সাথে 10 যোগ 54, তার সাথে 6 যোগ 60, এর মানও 60। এই হলো আমাদের অতিরিক্ত একটা সারণী তৈরি করা। কিসের জন্য আমরা এই সারণীটা করতেছি? মধ্যক নির্ণয়ের জন্য। মধ্যক বললে আমাদেরকে এরকম একটা সারণী তৈরি করে নিতে হবে। এবার আমরা মধ্যকের সূত্রটা লিখব। মধ্যক সমান L প্লাস n/2 মাইনাস fc ইন্টু h/fm। L মানে হচ্ছে মধ্যক শ্রেণীর নিম্নসীমা। L মানে হচ্ছে কি? মধ্যক শ্রেণীর নিম্নসীমা। লিখবেন এখানে L সমান n সমান fc সমান h সমান fm সমান। L সমান মধ্যক শ্রেণীর নিম্নসীমা, অর্থাৎ গণসংখ্যা যে ঘরে বেশি ওই ঘরের নিম্নসীমা। তাহলে গণসংখ্যা সবচেয়ে বেশি কত? 17। 17 এর নিম্নসীমা হচ্ছে 55। L এর মান হচ্ছে 55। n হচ্ছে মোট গণসংখ্যা। মোট গণসংখ্যা কত? এই যে 60 এখানে লেখাই আছে। fc হচ্ছে মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা। মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা। তার মানে fc এর মান কত হবে? 15। h হচ্ছে শ্রেণী ব্যবধান 5, এবং হচ্ছে মধ্যক শ্রেণীর গণসংখ্যা 17। এই মানগুলো আমাদেরকে এখানে দেখাইতে হবে। এবার এখান থেকে দেখে দেখে আমরা এখানে বসাই ফেলবো শুধু। যেমন এই যে L এর মান, L এর মান কত বসাবো আমরা? 55। n এর মান হচ্ছে 60/2 মাইনাস fc এর মান হচ্ছে 15 ইনটু s এর মান হচ্ছে কত? 5, আর fm এর মান হচ্ছে 17। 55 প্লাস এর সাথে ভাগ করেন, কত হবে? 30 মাইনাস 5/17 সমান 55 প্লাস 30 থেকে 15 গেলে 15 ইনটু 5/17। এটাকে আমরা ভাগ করব। আমরা এটাকে এটা দ্বারা ভাগ করব। 30 থেকে 15 বিয়োগ করলে 15, 5 কে যদি আমরা 17 দ্বারা ভাগ করি তাহলে ভাগফল আসতেছে কত? 0.29। এটা আর এটা করবেন। 55 প্লাস এটার সাথে এটা গুণ করলে কত হয়? 4. কত আসতেছে? 4.2 কত আসে? কত? 25 3। এটা যোগ
যোগ করলে কত 59.3। এটাই হচ্ছে আমাদের মধ্যক। এরপরে আমাদেরকে আবার কি বলছে প্রচুরক, এটা হচ্ছে মধ্যক। এবার আমরা বের করবো কি প্রচুরক। তো প্রচুরকের জন্য কোনো সারণী আঁকার দরকার নাই, শুধু প্রচুরকের সূত্রটা লিখে দিবেন। প্রচুরকের জন্য কোনো সারণী অঙ্কন করার প্রয়োজন হবে না, শুধু আমরা জানি প্রচুরক সমান লিখবো যে প্রচুরক সমান, প্রচুরের সূত্র ছিল কি L প্লাস F1 বাই F1 প্লাস F2 ইন্টু H। এখানে L সমান, তাও আগের নিয়মেই L আমরা কোথায় পাবো, L এর মানটা আমরা কোথায় পাই, যেখানে গণসংখ্যা সবচাইতে বেশি। এই যে 17, L এর মান হচ্ছে নিম্নসীমা। F1 হচ্ছে মধ্যক শ্রেণী, অর্থাৎ গণসংখ্যা যেটা সবচেয়ে বড়, ওই বড় গণসংখ্যা থেকে তার আগের ঘরের গণসংখ্যাটা বাদ দিবেন। তাহলে বড় গণসংখ্যা হচ্ছে কত 17 মাইনাস তার আগের ঘরের গণসংখ্যা কত 9, মাইনাস করেন 17 থেকে 9 বাদ দিয়ে দেন কত হয় দেখেন। 17 থেকে 9 গেলে কত হয়। এরপরে F2 মানে হচ্ছে বড় গণসংখ্যা থেকে তার পরের ঘরের গণসংখ্যা বাদ দিবেন। F2 মানে হচ্ছে কি বড় গণসংখ্যা থেকে তার পরের ঘরের গণসংখ্যা বাদ দিবেন। তাহলে F1 হচ্ছে বড় গণসংখ্যা থেকে তার আগের ঘরের গণসংখ্যা বাদ, F2 হচ্ছে বড় গণসংখ্যা থেকে তার পরের ঘরের গণসংখ্যা বাদ। এরপর হচ্ছে H মানে হচ্ছে ব্যবধান, ব্যবধান ছিল কত 5। এই মানগুলো এবার এখানে দেখে দেখে বসান। L 55 আছে, F1 8 আছে, আবার F1 তাও 8, আর F2 হচ্ছে 5, আবার H এর মানও 5। এগুলো বসাই দেন শুধু। 8 আর 5 যোগ করলে কত হয় 13। চাইলে আমরা এটা গুণ করতে পারি, তারপর ভাগ করতে পারি। 55 প্লাস 5 কত 40। 40 কে 13 দ্বারা ভাগ করেন, 40 ভাগ 13, ভাগ করলে কত আসতেছে 3.076। এখানে আমরা চাইলে 0.8 নিতে পারি। এটা যোগ করে দেন, এটা যোগ করলে কত হয় 58.076। এটা হচ্ছে আমাদের প্রচুরক।